হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে সিটিজেনশিপ বা যেটাকে বাংলায় বলা হয় নাগরিকত্ব, তার উপর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো সবাই ক্লাসটি আশা করি মন দিয়ে শুনবে, তোমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে। এখানে যে সমস্ত এমসিকিউ গুলো সলভ করাবো সবগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে। তো চলো, ক্লাসটি শুরু করার আগে যেটা রোজ বলি, ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই যে আমাদের যারা এখন নোটস নেওয়ার জন্য আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাইছো, তারা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যারা নেক্সট সেমিস্টারের জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছো, তারাও কিন্তু যোগাযোগ করতে পারো, কেননা আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তো অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে। আমাদের হেল্পলাইন নাম্বার দুটি আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, নাম্বার দুটো দেওয়া আছে, দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো কোয়ারি থাকলে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা তোমাদের যদি এক্সামের সাথে রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো কোয়ারি থাকে, তোমরা আমাদেরকে আর কি কল করে নিতে পারো। ঠিক আছে, আমরা সবসময় তোমাদের হেল্প করতে চাইবো এবং হেল্প করার জন্য সবসময় আমরা আছি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, তোমাদের যেহেতু এক্সাম খুব একটা বেশি দেরি নেই, তো আমি তোমাদের ফান্ডামেন্টাল রাইটসটা কমপ্লিট করে দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের সিটিজেনশিপ বা নাগরিকত্বের উপরে কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, খুব বেশি নেই, একটা ক্লাসে শেষ করে দিব। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমটা কি বলেছে, when did the government of India pass the dual citizenship act for Indians living abroad? বলছে যে বিদেশে বসবাসকারী ভারতীয়রা, যে সমস্ত ভারতীয়রা মানে তারা জন্মগত ভারতীয় কিন্তু তারা বর্তমানে বিদেশে বাস করছে, তাদের জন্য দ্বৈত নাগরিকত্ব বা ডুয়াল সিটিজেনশিপ আইনটি কত সালে চালু করা হয়? তো এটার অ্যান্সার হবে হচ্ছে 2003 সালে। ঠিক আছে, দ্বৈত নাগরিকত্ব বা ডুয়াল সিটিজেনশিপ হচ্ছে 2003 সালে এই আইনটি আনা হয়েছিল। আচ্ছা, 2 নম্বর বলেছে, হাউ মেনি ইয়ার্স অফ রেসিডেন্স ইন ইন্ডিয়া ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ? যদি ভারতের নাগরিকত্ব পেতে হয়, তো ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য কত বছর ভারতে বসবাস করতে হবে, তারপরে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে? তো এটার অ্যান্সার হবে হচ্ছে 5 ইয়ার্স, 5 বছর। ঠিক আছে, যদি কেউ মনে করে যে ভারতের নাগরিকত্ব পাবে, তবে তাকে কিন্তু প্রথমে প্রায় 5 বছর স্থায়ীভাবে ভারতে বসবাস করতে হবে। 5 বছর বসবাস করার পর তারপরেই কিন্তু সে নাগরিকত্বের জন্য অ্যাপিল করতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপর 3 নম্বর বলেছে, অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাক্সেশন টু ইন্ডিয়া দ্য ইনহ্যাবিটেন্টস অফ হুইচ রিজিয়ন গট ইন্ডিয়ান সিটিজেনশিপ? বলছে যে যেটা আগে অন্য কোনো দেশের আর কি অধিকৃত জায়গা ছিল, কিন্তু বর্তমানে ভারতের সাথে অধিকার হওয়ার ফলে বা ভারতের মধ্যে চলে আসার ফলে ওখানে যে সমস্ত বিদেশি লোকেরা বাস করত, তারাও হচ্ছে ভারতের নাগরিকত্ব লাভ করেছে। তো এটা অ্যান্সার হবে হচ্ছে, যদি আমাদের পশ্চিম বাংলার মধ্যে বলে, তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে চন্দননগর। দেখো, চন্দননগর কিন্তু আগে হচ্ছে ফরাসিদের উপনিবেশ ছিল। ঠিক আছে, আমাদের চন্দননগর ওয়েস্ট বেঙ্গলে আছে। তো ফরাসিদের উপনিবেশ ছিল। তো যখন সেটা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন কিন্তু চন্দননগরে বসবাস করা বিদেশি ব্যক্তিরাও কিন্তু ভারতের নাগরিকত্ব লাভ করে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, যে which of the following reason for termination of Indian citizenship is correct? বলছে যে ভারতের নাগরিকত্ব অবসানের জন্য, মানে কারোর নাগরিকত্ব বিলুপ্ত হয়েছে বা লোপ পেয়েছে, কারোর থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, তার কি কারণ হতে পারে? প্রথমটা হচ্ছে গভর্নমেন্ট জব, তো এটা তো হবেই না। 2 নম্বরটা বলেছে যে জয়েন দ্য মিলিটারি, যারা মিলিটারিতে আর কি অংশগ্রহণ করছে, যারা জয়েন করছে, এটাও হবে না। 3 নম্বর বলেছে যে ম্যারি আ ফরেন ওমেন, কোনো বিদেশি মহিলাকে বিয়ে করা, এটাও হবে না। 4 নম্বরটা বলেছে অবটেইনিং সিটিজেনশিপ বাই ডিসঅনেস্ট মিনস, যদি অসৎ উপায়ে কেউ নাগরিকত্ব গ্রহণ করেছে বলে অভিযোগ থাকে, তবে তার থেকে কিন্তু নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। ঠিক আছে, তো এটা হবে অ্যান্সার, যে নাগরিকত্ব লাভ করার জন্য হয় তাকে ভারতের নাগরিক হতেই হবে, অথবা তাকে ভারতবর্ষে 5টা বছর বসবাস করতে পারবে, তারপরে গিয়ে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে নাগরিকত্বের জন্য। আর যদি কেউ অসৎ উপায়ে নাগরিকত্ব আর কি লাভ করে, তবে তার থেকে তার নাগরিকত্ব কিন্তু কেড়ে নেওয়া হয়। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলেছে দেয়ার ইজ আ কি থরো ডিসকাশন অ্যাবাউট দ্য কি রিনাউন্সিয়েশন অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ। এই যে ভারতের নাগরিকত্ব গ্রহণ করা বর্জন করা এই সমস্ত কিছুর ব্যাপারে কোথায় লেখা আছে, একদম পুরো থরলি লেখা আছে। এটার আনসার হবে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947, 1947 সালের ভারতের স্বাধীনতা আইন। বি নাম্বার বলেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935 সালের ভারত শাসন আইন। 3 নম্বর বলেছে ইন দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955, বলেছে 1955 সালে যে নাগরিকত্ব আইন এসেছিল ওটা। আর ডি নাম্বারে বলেছে যে 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশনের 8 নম্বর যে তফসিল আছে সেটা। তো এটার উত্তর তোমরা বুঝতেই পারছো যে 1950 সালে যে নাগরিকত্ব আইনটি এসেছিল। দেখো 2003-এ যেটা এসেছে সেটা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব, বাট মেন যে নাগরিকত্ব গ্রহণ করা বর্জন করা এই ব্যাপারে কিন্তু বলা আছে 1955 সালে একটি নাগরিকত্ব আইন আসে, যেটা প্রথমবার আসে। ওই আইনেই কিন্তু কি কি উপায়ে নাগরিকত্ব গ্রহণ করা হবে, কি কি উপায়ে নাগরিকত্ব বর্জন করা হবে এই সমস্ত কিছুর ব্যাপারে বলা আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলেছে, ওই কোয়েশ্চেনটা রিপিট করেছে, বলেছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট পাসড। কত সালে ভারতের নাগরিকত্ব আইন পাস হয়? এটা হবে 1955 সালে, 1955, ঠিক আছে। আচ্ছা, তারপর বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ফর অবটেনিং সিটিজেনশিপ অফ ইন্ডিয়া ইজ নট কারেক্ট। কতগুলি আর কি উপায় বলেছে, তো এই উপায়গুলির মধ্যে কোনটি নাগরিকত্ব অর্জনের সঠিক উপায় নয়, ঠিক আছে। অপশন নাম্বার বলেছে যে জন্মসূত্রে, ঠিক আছে, বাই বার্থ যেটা। অপশন নাম্বার বি বলেছে বাই পারচেস অফ প্রপার্টি, সম্পত্তি ক্রয়ের মাধ্যমে। অপশন সি বলেছে হচ্ছে বাই ডকুমেন্টেশন, নথিকরণের মাধ্যমে। আর ডি বলেছে হচ্ছে অল অফ দ্য অ্যাভোভ। তো এটার অ্যান্সার হবে হচ্ছে বাই পারচেস অফ প্রপার্টি। সম্পত্তি কিনলে কিন্তু কেউ ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে না। জন্মসূত্রে সে নাগরিকত্ব পেতে পারে, ঠিক আছে, রেজিস্ট্রেশন করে বা মনে করে যে নথিভুক্তকরণ করে সে হচ্ছে হতে পারে। দেখো নথিভুক্তকরণের মাধ্যমে যদি নাগরিকত্ব অর্জন করতে হয় তবে তাকে কিন্তু 5 বছর না 12 বছর থাকতে হবে। দেখো যদি কেউ একটানা 12 বছর ভারতবর্ষে বসবাস করে তবে তাকে মানে সে অ্যাপিল না করেই তাকে অটোমেটিক্যালি তাকে কিন্তু ভারতের নাগরিকত্ব আর কি স্বীকৃতি দেওয়া হবে। আর যদি তাকে অ্যাপ্লাই করতে হয় তবে তাকে 5টা বছর থাকতে হবে, ঠিক আছে। তো এই যে অ্যাপিল করা, তারপর তোমার হচ্ছে নথিভুক্ত করা, জন্মসূত্র, এই সব কিছু কি হচ্ছে নাগরিকত্ব অর্জনের হচ্ছে নর্মাল প্রসেস। কিন্তু এর বাইরে যেটা এখানে বলা আছে যে সম্পত্তি কিনলে যদি কেউ বাইরের কেউ যদি ভারতে কোনো প্রপার্টি কেনে তবে সে ভারতের নাগরিকত্ব হবে, এটা কিন্তু একদম মানে কারেক্ট নয়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি বলেছে হু ইজ দ্য কম্পিটেন্ট অথরিটি টু ডিটারমাইন দ্য ইস্যু অফ অ্যাকোয়ারিং দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। এই যে ভারতের নাগরিকত্ব অর্জনের বিষয়গুলি নির্ধারণ কে করে, মানে যে কথাগুলো বললাম যে কি কি উপায় নাগরিকত্ব গ্রহণ হয়, একটু বর্জনের কথাগুলো তোমাদের বলে রাখি। মনে করো যদি কেউ অসৎ উপায় অবলম্বন করে তবে তার নাগরিকত্ব বর্জন হয়। যদি কেউ গুপ্তচরের কাজ করে, যদি কেউ দেশদ্রোহী হয় তার নাগরিকত্ব বর্জন হয়। যদি কেউ হচ্ছে মানে বিদেশি স্বামী মানে বিদেশি যদি মানে বাইরের কোনো লোককে বিবাহ করে বা বাইরের যদি কোনো মহিলাকে বিবাহ করে এবং সেখানকার যদি নাগরিকত্ব গ্রহণ করে স্বইচ্ছায় তবে কিন্তু তার এই দেশে মানে ভারতের নাগরিকত্ব চলে যায়। আর যদি কেউ নিজের ইচ্ছায় ভারত থেকে চলে যেতে চায় ভারতবর্ষের নাগরিকত্ব ত্যাগ করে তবেও কিন্তু সে তার নাগরিকত্ব বর্জন হয়, ঠিক আছে। তো এই যে নাগরিকত্ব গ্রহণ করা নাগরিকত্ব বর্জন করা এগুলি হচ্ছে কোথায় বলা আছে, মানে কার হাতে আছে এগুলির পাওয়ার? তো এটা হবে হচ্ছে পার্লামেন্ট, ঠিক আছে। আমাদের যে ইন্ডিয়ান পার্লামেন্ট রয়েছে, কেন্দ্রীয় আইনসভা, তার হাতে কিন্তু রয়েছে নাগরিকত্ব গ্রহণ এবং বর্জনের বিষয়গুলি, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে যে দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ মাথায় রেখো এই কোয়েশ্চেনটা। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স দ্যাট দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট উইল গ্রান্ট ডুয়াল সিটিজেনশিপ টু expatriate Indians of how many states in the initial phase। বলেছে যে সমস্ত মানে ভারতের আর কি আমাদের ভারত সরকার মানে বিদেশে বসবাসকারী যে প্রবাসী ভারতীয়রা আছে এরকম
কটি দেশের মানে কয়টি দেশকে আর কি এই ডুয়াল সিটিজেনশিপ দান করতে পারে? তো এটা হবে হচ্ছে 16টি। ঠিক আছে, মানে 16টি দেশে বসবাসকারী ভারতীয় প্রবাসী নাগরিক যারা রয়েছে, প্রবাসী ভারতীয় যারা রয়েছে, তাদেরকে দ্বৈত নাগরিকত্ব দান করবে হচ্ছে ভারত। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো বলেছে যে ইন্ডিয়াস ওয়ান সিটিজেনশিপ বা সিঙ্গেল সিটিজেনশিপ পলিসি ইজ अगेंस्ट which of the following। কিন্তু বর্তমানে কিন্তু ভারতে সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, তো এই যে ব্যবস্থা এটা কিসের বিরুদ্ধে, মানে আমাদের কনস্টিটিউশনের কোন ফিচার্সকে এটি মান্যতা দেয় না? ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে হচ্ছে ফেডারেল সিস্টেম। দেখো আমাদের ভারতবর্ষ কিন্তু একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আমরা দেখতে পাই, তাই না, আমাদের ভারতের অ্যাডমিনিস্ট্রেশনে। তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যই হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ, কিন্তু আমাদের দেশে এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা থাকাকালীনও কিন্তু আমরা ডুয়াল সিটিজেনশিপটা ভোগ করি না। বর্তমানে শুধুমাত্র সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব রয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো কি বলেছে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট ওয়াজ ফার্স্ট অ্যামেন্ডেড ইন হুইচ ইয়ার? 1955 সালে 1955-এ এই অ্যাক্ট আসে। তো এই অ্যাক্ট ফার্স্ট টাইমের জন্য কবে অ্যামেন্ডমেন্ট হয়? এটার অ্যান্সার হবে 1985-এ। একটু গুনবে, হ্যাঁ, 55, 65, 75, 85 এভাবে গুনবে। তো 1955-এ ফার্স্ট এই অ্যাক্টটা আসে, আর 1985-এ এই অ্যাক্টে ফার্স্ট টাইম অ্যামেন্ডমেন্ট হয়। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো কি বলেছে ভারতের সংবিধান কিসের কথা বলে? ঠিক আছে, তো এটা বলেছে একক নাগরিকত্ব মানে সিঙ্গেল সিটিজেনশিপ, ডুয়াল সিটিজেনশিপ, মাল্টি সিটিজেনশিপ, নাকি নান অফ দিস। তো এটা হবে হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। ঠিক আছে, একক নাগরিকত্ব মানে দেখো আমাদের দেশ অনেকগুলো রাজ্য রয়েছে, তো মানে ডুয়াল সিটিজেনশিপটা হচ্ছে একটা রাজ্যের নাগরিকত্ব থাকবে আর একটা দেশের থাকবে, কিন্তু আমাদের তো এমন না, আমাদের একটাই নাগরিকত্ব, সেটা হচ্ছে আমরা ভারতের নাগরিক, তাই না? আচ্ছা তারপর দেখো কি বলেছে যে দ্য নিউ সিটিজেনশিপ অ্যাক্ট অফ 2003 ওয়াজ মেড অন দ্য রেকমেন্ডেশন অফ হুইচ কমিটি? 2003 সালে যে ডুয়াল সিটিজেনশিপ অ্যাক্টটা এসেছিল, সেই অ্যাক্টটা কোন কমিটির নেতৃত্বে আর কি প্রণীত হয়েছিল? তো এটা হবে হচ্ছে DAK রতন কমিটি, DAK রতন কমিটি বা রতন কমিটি। তো DAK রতন কমিটির সুপারিশেই কিন্তু এই ডুয়াল সিটিজেনশিপটা এসেছিল 2003 সালে। ঠিক আছে, আজকের লাস্ট কোয়েশ্চেন মানে সিটিজেনশিপ থেকে লাস্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ সিটিজেনশিপ? কত নাম্বার পার্টে, কনস্টিটিউশনের কত নাম্বার পার্টে সিটিজেনশিপের ব্যাপারে বলা আছে? এটা হবে হচ্ছে পার্ট 2। ঠিক আছে, আমাদের যে 25টা পার্ট রয়েছে বর্তমানে, 25টি পার্টের 2 নাম্বার পার্টে কিন্তু সিটিজেনশিপ বা নাগরিকত্বের ব্যাপারে বলা আছে। তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো সিটিজেনশিপের। আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে। তোমরা একটু তোমরা একটু পজ করে করে হচ্ছে দেখবে, ভিডিওটি শুনবে, কোয়েশ্চেনগুলো তোমরা পারলে নোট ডাউনও করে রাখতে পারো। আর যারা তোমরা এই কোয়েশ্চেনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের সমস্ত রকমভাবে সাহায্য করব, তোমাদের নোটস প্রোভাইড করা হবে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো। আর হ্যাঁ, ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।